আচ্ছা, আজকে মুদ্রাস্ফীতির কারণটা আর একটু বেশি ডিটেলসে আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা যদি আমরা একটু রিভিউ করে আসি, যেটা পড়েছিলাম যে স্বাভাবিক দামের স্তর যদি ক্রমান্বয়ে বা ক্রমাগত বাড়তে থাকে তাহলে সেটাকে মুদ্রাস্ফীতি বলে। আর মুদ্রাস্ফীতি জেনারেলি কখন হয় আমরা কি পড়েছিলাম, যে অর্থের যোগান বাড়ছে কিন্তু উৎপাদন বাড়ছে না। অর্থের যোগান বাড়বে কিন্তু উৎপাদন বাড়ছে না। এটার মানে কি? এটার মানে হলো তোমার হাতে বেশি পরিমাণ অর্থ আছে, হ্যাঁ, টাকা খরচ করার মতো বেশি অর্থ আছে। এখন তুমি তো টাকাটা খরচ করতে চাইবে বেশি জিনিস কিনে, কিন্তু শুরুতেই বলে নিয়েছি উৎপাদন বাড়ছে না সেই হারে। এই কারণে কি হয়, তোমার অনেক বেশি টাকাটা একই পরিমাণ জিনিসপত্রের উপর খরচ করতে হয়। যখন তোমার হাতে অনেক টাকা থাকে কিন্তু উৎপাদন বাড়ে না, তখন একই পরিমাণ জিনিসপত্রের উপর অনেক বেশি টাকা খরচ করতে হয়। এটার কারণে স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বেড়ে যায় আর ওই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা যায়। এটা হচ্ছে মূল কারণ। হ্যাঁ, এই কারণগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে পড়বো আজকে। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত কারণ, এরপরে আমরা পড়বো ব্যয় বৃদ্ধিজনিত কারণ, এরপরে এই দুইটা হচ্ছে মূল কারণ। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে কিভাবে মুদ্রাস্ফীতি হয় বা প্রাকৃতিক মানবসৃষ্ট দুর্যোগেও কিভাবে মুদ্রাস্ফীতি হয় সেটা একটু জানার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো, প্রথমে আমরা চাহিদা আর ব্যয়টা আলাদাভাবে একটু বোঝার চেষ্টা করবো। এই দুইটা একটু গ্রাফ দিয়েও তোমাদের বুঝতে হবে, একটু খেয়াল করো। হ্যাঁ, আগে একটু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা বোঝার আগে প্রসেসটা একটু বোঝার চেষ্টা করো কি হয়। প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পায়। অর্থের যোগান বৃদ্ধি পায়, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম জিনিস হয়। যে কোনো ভাবে তোমার অর্থের যোগান বৃদ্ধি পেল। অর্থের যোগান বৃদ্ধি মানে তোমার হাতে বেশি টাকা আছে, এটার কারণে তুমি কি করবে, তোমার ক্রয় ক্ষমতা বাড়বে। ক্রয় ক্ষমতা বাড়বে। তোমার ক্রয় ক্ষমতা বাড়ার মানেই হলো চাহিদা বৃদ্ধি পাওয়া। চাহিদা বৃদ্ধি পাওয়া। এখন দেখো, এখন তুমি ক্রয় ক্ষমতা বাড়া মানে তুমি বেশি জিনিস কিনতে চাইবে। এখন বেশি জিনিস কিনতে চাইলেই কি হবে, তোমার তো সেটা বাজারে থাকতে হবে। সমস্যাটা কখন হয়, যখন উৎপাদন একই হারে বৃদ্ধি পায় না। হ্যাঁ, উৎপাদন যখন একই হারে বৃদ্ধি পায় না, তখন যে জিনিসটা হয়, একটু ধাপে ধাপে দেখো। আবার অর্থের যোগান বাড়লো, তার মানে তোমার হাতে বেশি টাকা আছে, তুমি বেশি কিনতে পারবে, তোমার চাহিদা বাড়বে, কিন্তু জিনিসপত্রের উৎপাদন বাড়ছে না। এটার মানে হচ্ছে জিনিসপত্রের উৎপাদন বৃদ্ধি পাওয়া না মানেই হচ্ছে অনেক বেশি টাকা আছে। অনেক বেশি টাকা কিসের পিছে চেস করছে, অনেক কম সংখ্যক দ্রব্য সামগ্রীর পিছনে চেস করছে। মানে তোমার হাতে অনেক টাকা আছে কিন্তু অনেক পণ্য নাই। এটার স্বাভাবিক একটা কনসিকুয়েন্সেস হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে। ইনফ্লেশন। এই প্রসেসটা কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা দেখো, এখানে তাহলে আমরা অর্থের যোগান বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই তোমার চাহিদা বৃদ্ধি পাবে। চাহিদা বৃদ্ধি পাওয়া, এটাই আমরা পড়তে চাচ্ছি প্রথমে, চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি। হ্যাঁ, এখন এই চাহিদা বৃদ্ধি অনেকভাবে বৃদ্ধি পেতে পারে বা অনেক পক্ষ থেকে চাহিদাটা বৃদ্ধি করতে পারে। মানে তুমি একজন ভোক্তা জিনিসপত্র কিনছো, তোমার চাহিদা বাড়ছে। একজন যে বিনিয়োগকারী, যে বিনিয়োগ করতে চায়, তার হাতে অনেক টাকা আসলে তার বিনিয়োগের চাহিদা বাড়ে। আবার যে সরকার, সরকারের আবার অনেক খরচ বাড়ার, খরচ বৃদ্ধির একটা তাগিদ থাকে। হ্যাঁ, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে মানুষের নতুন নতুন চাহিদা তৈরি হয়, সরকারের এটা পূরণ করার তাগিদ থাকে। তখন সরকারেরও নতুন নতুন উৎপাদন করার চাহিদা সৃষ্টি হয় বা নতুন নতুন চাহিদা সৃষ্টি হয়। হ্যাঁ, এখন চাহিদা বৃদ্ধিজনিত কারণের মধ্যে একটা পয়েন্ট গেল অর্থের যোগান বৃদ্ধি। এটা তো স্বাভাবিকভাবেই অর্থের যোগান বাড়লো, উৎপাদন বাড়ছে না, এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ। এখন এরপরে তিন চারটা পয়েন্ট একসাথে পড়বো আমরা। হ্যাঁ, একসাথে পড়ার জন্য তোমাদের একটা মানে নিয়ম মনে রাখতে হবে বা একটা সূত্র মনে রাখতে হবে। এটাকে আমরা বলি, দেখো, এভাবে আমরা লিখি। হ্যাঁ, এটা তোমরা নবম অধ্যায়ে পড়বে। একটা দেশে মোট ব্যয় হচ্ছে কত বা মোট চাহিদা হচ্ছে কত, দুইটা সমান থাকে ভারসাম্যে।
তোমরা শুধু এইটুক মাথায় রাখো, এই জিনিসটা দিয়ে আমরা বুঝতেছি একটা দেশে মোট কত ব্যয় হচ্ছে, অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার, মোট ব্যয় কত হচ্ছে, সেটা আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। এটা কি তাহলে? সিটা হচ্ছে কনজাম্পশন, মানে হচ্ছে ভোগ ব্যয়। এটা কাদের পক্ষ থেকে আসে? আমাদের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে। এটা হচ্ছে বিনিয়োগ ব্যয় বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। আর এই যেটা হচ্ছে সরকারি ব্যয়, সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর এটা হচ্ছে নেট এক্সপোর্ট, হ্যাঁ, মোট রপ্তানি। এটা আমাদের আপাতত দরকার নেই, আমাদের এই তিনটা পয়েন্ট আমরা একসাথে পড়বো। আমরা কি করছি? চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতির প্রথম পয়েন্ট আমরা কি বলবো? অর্থের যোগান বৃদ্ধি। এরপরে আমরা পয়েন্ট গুলো কি বলবো? সেকেন্ড পয়েন্ট ভোগ ব্যয় বৃদ্ধি, থার্ড পয়েন্ট বিনিয়োগ ব্যয় বৃদ্ধি। বিনিয়োগের ব্যয় বৃদ্ধি মানে তোমার অর্থের যোগান বাড়লে বিনিয়োগ চাহিদা বাড়ছে, কিন্তু বিনিয়োগের খাত সৃষ্টি হচ্ছে না, এই কারণে মুদ্রাস্ফীতি হয়। এরপরে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হয়। মানে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এভাবে আলাদাভাবে তোমরা লিখতে পারো। একসাথে মনে রাখার জন্য এই সূত্রটা মনে রাখবে, এগ্রিগেট এক্সপেন্ডিচার সমান ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, আর হচ্ছে মোট রপ্তানি। এই সূত্র অ্যাপ্লাই করে তোমাদের চ্যাপ্টার 9-এ গিয়ে অনেক ম্যাথ করতে হবে। হ্যাঁ, এটা আগে থেকে একটু ধারণা নিয়ে রাখলাম, আর এটা একসাথে বোঝার ক্ষেত্রেও তোমাদের জন্য খুব সুবিধা হয়। এটা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা, এখন দেখো, এই যে এটা নিয়ে একটু পড়তে হবে তোমাদের, সরকারি ব্যয় এটা কিভাবে বাড়তে পারে। একটা দেখো, ঘাটতি ব্যয়, এটা একটা পয়েন্ট। ধরো সরকারের ঘাটতি ব্যয় থাকে, সরকার যখন ব্যয় বেশি করে আয়ের থেকে, তখন সরকারের ঘাটতি ব্যয় থাকে। হ্যাঁ, আবার সরকার অনেক সময় অতিরিক্ত ব্যয় করে। হ্যাঁ, ধরো এখন করোনার সময় টিকা কিনতে অতিরিক্ত একটা ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে সরকারের ঘাটতি ব্যয় থাকে, এটা পরিকল্পিত ভাবে। আবার অনেক সময় সিচুয়েশনের কারণে সরকার অতিরিক্ত ব্যয় করে থাকতে পারে। হ্যাঁ, আবার আরেকটা কেস ঘটে, অনুৎপাদনশীল খাতেও সরকার অনেক সময় ব্যয় করে থাকে, অনুৎপাদনশীল খাতে ব্যয়। এটা কেমন? ধরো শিশু পার্ক, হ্যাঁ, এরপর এরকম ধরো বিনোদন কেন্দ্র, সিনেমা হল, এরকম বিনোদন কেন্দ্রগুলো, এগুলো অনুৎপাদনশীল খাত। এইসব খাতেও সরকার ব্যয় করে থাকে। হ্যাঁ, এখন এই যে ব্যয়টা, এই ব্যয়গুলো কিভাবে মুদ্রাস্ফীতিটা করছে, এটা আমাদের একটু বুঝতে হবে। এই ব্যয়গুলোর সঙ্গে তিন ধরনের ব্যয়ের কথা বললাম, এই ব্যয়গুলো কিভাবে মুদ্রাস্ফীতির সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পর্কিত একটু খেয়াল রাখো। যখনই ব্যয় বা মানে ব্যয় বেশি হয়ে যাবে, তার মানে এখানে ঘাটতি থাকবে বা অতিরিক্ত ব্যয় হবে। এই অতিরিক্ত ব্যয়টা সরকার কিভাবে করবে? অতিরিক্ত ব্যয়টা সরকার করার একটা উপায় হচ্ছে ঋণ নেওয়ার মাধ্যমে করবে। সরকার ঋণ নিবে। সরকার কাদের থেকে ঋণ নিবে? সরকার জনগণ থেকে ঋণ নিবে, সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিবে, সরকার বিদেশ থেকে ঋণ নিবে, বাহিরের দেশ থেকে ঋণ নিবে। এখন দেখো, অতিরিক্ত ব্যয় হচ্ছে, এখন এই অতিরিক্ত ব্যয়টা টাকা তো লাগবে, টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা আসবে ঋণ নেওয়ার মাধ্যমে। একটা হচ্ছে টাকা ছাপানো, আর বেশিরভাগ টাকা আসে ঋণ নেওয়ার মাধ্যমে। জনগণের থেকে ঋণ নিবে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিবে, বিদেশ বৈদেশিক সাহায্য বা বিদেশের কোনো সোর্স থেকে ঋণ নিবে। এখন এই ঋণগুলো যখন নিবে, হ্যাঁ, এই ঋণগুলো তো পরিশোধ করতে হবে, একটা গেল। এই ঋণের মাধ্যমে কি হয়? অর্থের যোগান বৃদ্ধি পায় না? তুমি যখন ঋণ নিচ্ছ, এটার মানে হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পায়, কিন্তু একই সাথে তখন কি তোমার উৎপাদন বৃদ্ধি পায়? ঋণ নেওয়ার মাধ্যমে অর্থের যোগান বৃদ্ধি পাচ্ছে, মানে অর্থনীতিতে অর্থের সরবরাহটা বাড়ছে। একই সাথে কি আহ উৎপাদনটা বাড়ছে কিনা? সাথে সাথে উৎপাদন বাড়ে না। হ্যাঁ, এই কারণে যখন ঋণ নেওয়া হয় তখন অর্থের যোগান বৃদ্ধি পায়, কিন্তু উৎপাদন বাড়ে না। যেহেতু মানুষের হাতে টাকা আছে, সরকার অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়েছে কোনো না কোনো ভাবে, এই কারণে মানুষ চাহিদাও বৃদ্ধি বাড়বে মানুষের নানাভাবে, তখন উৎপাদন যেহেতু বাড়ে না, একই কারণে মুদ্রাস্ফীতিটা হবে। আবার বলি, এই যে ব্যয়গুলো পূরণ করার জন্য ঋণ নিবে, ঋণ নেওয়া মানে অর্থনীতিতে অর্থের যোগান বাড়া। অর্থের যোগান বাড়লে কি হবে? উৎপাদন তো বাড়ছে না সাথে সাথে, উৎপাদন যেহেতু সাথে সাথে বাড়ছে না, সেই কারণে মুদ্রাস্ফীতি হবে।
আমার পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এতক্ষণ দেখলাম কি সরকার ঋণ নিচ্ছে, অর্থের যোগান বাড়াচ্ছে। ঋণ কিন্তু বাণিজ্যিক ব্যাংকও ঋণ দেয়। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক অতিরিক্ত ঋণ প্রদান, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যখন অতিরিক্ত ঋণ দিবে, মানুষ তো বিনিয়োগকারীরা ব্যাংকে যায় ঋণ নেওয়ার জন্য, তাই না? অনেকেই ব্যাংক থেকে ঋণ নেয়, লোন নেয়। এখন ব্যাংক যখন অতিরিক্ত ঋণ দিবে তখন কি হবে? অর্থের যোগান বাড়বে। অর্থের যোগান বাড়লে কি হবে? চাহিদা বাড়বে, কিন্তু উৎপাদন সাথে সাথে বাড়ে না। এই কারণে মুদ্রাস্ফীতিটা বাড়ে বা বৃদ্ধি পায়। তাহলে কয়টা পয়েন্ট বললাম দেখো, 7-8টা পয়েন্ট অলরেডি বলে ফেললাম। তোমরা কি বুঝতে পেরেছো? তো বলো তো। তাহলে আমরা চাহিদা বৃদ্ধি জনিত কারণটা যখন গ্রাফে দেখবো তার আগে একটু বেসিকটা তোমাদের ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম না যোগান রেখা? মনে আছে দ্বিতীয় অধ্যায়ে যখন যোগান রেখা পড়েছিলাম, যোগান রেখার আকৃতিটা কেমন ছিল? স্যার বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। হ্যাঁ, এটা একটা যোগান রেখার আকৃতি ছিল। ওটা তখন একটা নির্দিষ্ট বাজারের ক্ষেত্রে ছিল। এটা ধরো কলমের বাজার, কলমের এটা হচ্ছে যোগান রেখা। এখানে দাম, এখানে হচ্ছে আমরা কি পড়েছিলাম? পরিমাণ, ডিমান্ডেড অথবা কোয়ান্টিটি সাপ্লাই। হ্যাঁ, এটা একটা বাজারের ক্ষেত্রে, এটা চালের বাজার, ডালের বাজার হতে পারে। এখন আমরা কি পড়ছি? এখন আমরা পড়ছি পুরো অর্থনীতির ক্ষেত্রে কি হচ্ছে, পুরো অর্থনীতির চাহিদা, পুরো অর্থনীতির ব্যয় বা যোগান। তাহলে এটাকে আমরা কি বলি? অ্যাগ্রিগেট সাপ্লাই। এটা শুধু সাপ্লাই একটা নির্দিষ্ট পণ্যের। আর এটা আমরা যখন পুরো অর্থনীতির ক্ষেত্রে কত সাপ্লাই হচ্ছে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই বা সামগ্রিক যোগান রেখা। এখন দেখো, সামগ্রিক যোগান রেখা আমরা দুই ধরনের পাবো। সামগ্রিক যোগান রেখা দুই ধরনের পাবো। হ্যাঁ, একটা হচ্ছে স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা, শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। আর একটা হচ্ছে দীর্ঘকালীন লং রান সামগ্রিক যোগান রেখা, লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। এখন স্বল্পকাল আর দীর্ঘকাল তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। দীর্ঘকাল বলতে আমরা কি বুঝি? দীর্ঘকালে সব উপকরণ পরিবর্তনশীল, কোনো উপকরণই স্থির থাকে না। স্বল্পকালে এক বা একাধিক উপকরণ স্থির থাকে। হ্যাঁ, এখন এটা একটু বুঝো, দীর্ঘকালে কেন ভূমি অক্ষের লম্ব অক্ষের সমান্তরাল যোগান রেখা হচ্ছে, সামগ্রিক যোগান রেখা হচ্ছে, এটা একটু বুঝো। এটা কেন হচ্ছে দেখো, দীর্ঘমেয়াদে, আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করো, দীর্ঘমেয়াদে কেন সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষে সমান্তরাল হচ্ছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট বোঝাচ্ছে। অর্থাৎ এখানে হবে দাম স্তর, এখানে ছিল শুধু একটা পণ্যের দাম, এখানে হবে দাম স্তর, প্রাইস লেভেল। আর এখানে হচ্ছে পুরো অর্থনীতিতে কত পরিমাণ বা কত উৎপাদন হচ্ছে, এটা বোঝাচ্ছে। এই যে যখন লম্ব অক্ষের সমান্তরাল বোঝায়, এটার মানে হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট অর্থনীতিতে উৎপাদন হচ্ছে। ধরো 50,000 একক উৎপাদন হচ্ছে, একটা ধরে নাও 50,000 একক উৎপাদন হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? যখন দীর্ঘকালে আমরা তো এই যে উৎপাদন করব কি দিয়ে? উৎপাদন করার উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন, আরেকটা কি বলতো? সংগঠন। একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। দীর্ঘমেয়াদে যখন তুমি যাচ্ছ, তোমার সব উপকরণ পরিবর্তনশীল, বা তোমার দেশের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি জানো যে তোমার কত একর ভূমি আছে। ধরো তোমার 10 একর ভূমি আছে। তুমি জানো তোমার কতজন শ্রমিক আছে। ধরো তোমার 5 লাখ শ্রমিক আছে তোমার দেশে। তোমার মূলধনের পরিমাণ কত, কতটা মেশিন আছে তুমি জানো। তোমার সংগঠনের সংখ্যা কয়টা, এটাও তুমি জানো। অর্থাৎ তুমি জানো যে তোমার উপকরণ কি কি পরিমাণে আছে, ভূমি কতজন, মানে পুরোপুরি তো জানা সম্ভব না, একটা আইডিয়া করা যায় আমার দেশে ভূমি কতটুকু আছে, শ্রমিক কতজন আছে, সংগঠন কয়টা, মূলধন কয়টা। তার মানে আমি যখন জানবো আমার উপকরণ এতগুলো আছে, আমি এটাও জানবো যে এই উপকরণগুলো ব্যবহার করে আমি কতটুকু উৎপাদন করতে পারবো। আমি যখন জানবো যে আমার উপকরণগুলো কি পরিমাণ আছে, আমি জানি যে আমার শ্রমিক 50 জন আছে, তাহলে আমি এটাও বলতে পারবো 50 জন শ্রমিক ব্যবহার করে আমি 5,000 কলম তৈরি করতে পারবো।
জাস্ট আমি যখন জানবো আমার উপকরণগুলো কি পরিমাণে আছে, দীর্ঘকালে গিয়ে যখন জানবো সব উপকরণ কি পরিমাণ আছে, তখন এটাও আমি আইডিয়া করে নিতে পারবো যে আমার উৎপাদন আসলে কতটুকু হবে। এই কারণে দীর্ঘকালীন যে সামগ্রিক যোগান রেখা হয়, এটা হয় লম্ব অক্ষের সমান্তরাল, ফিক্সড বোঝাতে। এখানে এত এককই উৎপাদন হবে, চাহিদা যতই বাড়ুক, চাহিদা যতই কমুক, এখানে এত একক উৎপাদন হবে দীর্ঘমেয়াদে গিয়ে। আর স্বল্প মেয়াদে এটা নরমালি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, কারণ তখন উৎপাদন পরিবর্তনশীল হয়, মূলধন স্থির থাকে, মূলধন আরো বাড়ার সুযোগ থাকে। এই সময় কি হয়, যখন দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। আমার তোমাদের বোঝার দরকার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের আকারটা কেন লম্ব অক্ষের সমান্তরাল হয়। এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা গ্রাফে দেখাবো। এটা তোমরা দাম লিখলে কিন্তু ভুল হবে, এটা দাম স্তর, প্রাইস লেভেল। এটা হচ্ছে আয় বা আয়ের পরিমাণ। হ্যাঁ, এখানে মোট আয় বা মোট ব্যয়ের পরিমাণ বোঝায়। তাহলে দেখো আমরা চাহিদা বৃদ্ধিজনিত যখন দেখাবো তখন আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভটা দীর্ঘকালের জন্য আনবো, লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। হ্যাঁ, লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, যেটা লম্ব অক্ষের সমান্তরাল, যেটা এতক্ষণ বোঝালাম। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক চাহিদা রেখা। এটা হলো আমাদের প্রথম ভারসাম্য E1। এখানে দেখো আমাদের উৎপাদন হচ্ছে ধরো 50,000 একক। এখন দামের স্তর কত? দামের স্তর ধরো 100। হ্যাঁ, 100 টাকা দামের স্তর। এখন চাহিদা বৃদ্ধিজনিত, চাহিদা বাড়ছে। কিভাবে বাড়ে? অনেকগুলো পয়েন্ট বলেছি, সরকারি ব্যয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, অর্থের যোগান বৃদ্ধি, অনুৎপাদনশীল খাতে ব্যয়, এরপরে ঋণের প্রবাহ বাড়া, এরপর যোগান স্থির রেখে চাহিদার পরিমাণ বাড়া। অর্থাৎ চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে এই রেখাটা কোন দিকে সরে যাবে বলতো? এই যে চাহিদা রেখাটা, চাহিদা বাড়লে ডান দিকে যাবে না নিচের দিকে যাবে বলতো? নিচের দিকে যাবে, ডান দিকে নিচে যাবে। চাহিদা বাড়লে উপরের দিকে যাবে না? একটু খেয়াল করে বলো, ভুলে গেছো সব? চাহিদা বাড়লে চাহিদা রেখাটা যখন কোনো পরিমাণ বাড়বে তখন ডান দিকে যাবে, তাই না? আবার কমলে নিচের দিকে আসবে। এখন চাহিদা যদি আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে এটা উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই যে উপরের দিকে বাড়ে, নতুন ভারসাম্য হলো এই বিন্দুটা E2। তাহলে এখন ভারসাম্য দাম কত? এখানে 150। এই যে দামের স্তর বাড়লো চাহিদা বাড়ার কারণে, এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটুকুকে বলে চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি। এটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার? একটু বলো তো। এখন দেখো চাহিদা বৃদ্ধিজনিত কারণ যখন হচ্ছিল তখন আমরা চাহিদা রেখাটা সরাচ্ছিলাম। এই ব্যয় বৃদ্ধিজনিত কারণ, এই ব্যয়টা কাজের সঙ্গে সম্পর্কিত, ব্যয়টা উৎপাদনকারীর সঙ্গে সম্পর্কিত। যখন ব্যয় বৃদ্ধিজনিত কারণ করব তখন আমরা যোগান রেখাটা পরিবর্তন করব। হ্যাঁ, এটি একটু মাথায় রাখো। চাহিদা বৃদ্ধিজনিত যখন কারণ করছিলাম তখন চাহিদা রেখা ডান দিকে যাচ্ছিল, ব্যয় বৃদ্ধিজনিত যখন কারণ করব তখন ব্যয় রেখা বা যোগান রেখা বা উৎপাদন রেখা ডান দিকে সরে যাবে। আচ্ছা, ব্যয় বৃদ্ধিজনিত কারণ যখন আমরা পড়বো, ব্যয় বৃদ্ধিজনিত কারণ, হ্যাঁ, ব্যয় বাড়লে আসলে কি হয় বলতো? ব্যয় বাড়লে কি উৎপাদন বাড়ে না উৎপাদন কমে? আমাকে একটু বলো। কমে স্যার, উৎপাদন কমে স্যার। উৎপাদন কমে যায়? শিওর? উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় স্যার। হ্যাঁ, উৎপাদন ব্যয় বৃদ্ধি তো পাচ্ছে। উৎপাদন ব্যয় যখন বাড়ছে তখন আমার কি উৎপাদন বাড়বে না কমবে বলতো? ব্যয় বাড়লে উৎপাদন কমবে। হ্যাঁ, উৎপাদন কমবে স্যার। হ্যাঁ, এখন যখন উৎপাদন কমবে, উৎপাদন কমে যাচ্ছে, মানুষের হাতে তো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের যোগান আছে, অর্থের যোগান আছেই, তাই না? এখন একই ঘটনা আবার হচ্ছে, যখন উৎপাদন কমে আবার দেখো এই সিচুয়েশনকে আবার হচ্ছে কিনা। যখন উৎপাদন ব্যয় বাড়ছে, উৎপাদন ব্যয়ের কারণে উৎপাদন কমে যাচ্ছে, আবার একই সিচুয়েশন হচ্ছে। তোমার যে নির্দিষ্ট পরিমাণ অর্থ আছে সেটা দিয়ে কেনার মতো জিনিসপত্র কিন্তু কম, কিন্তু তোমার হাতে টাকা বেশি আছে।
অনেক বেশি টাকা চেস করছে অল্প সংখ্যক গুডস, তার মানে এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট মুদ্রাস্ফীতি। এখন ব্যয় কি কি কারণে বাড়তে পারে? আমাদের ব্যয় বৃদ্ধিজনিত কারণে এটা একটু বুঝতে হবে। ব্যয় বৃদ্ধিজনিত কারণ, ব্যয় কি কি কারণে বাড়তে পারে? ব্যয় বাড়তে পারে শ্রমিকের মজুরি বাড়লে ব্যয় বাড়তে পারে। শ্রমিকের মজুরি যদি বেড়ে যায় তখন ব্যয় বাড়বে। শ্রমিক ইউনিয়ন যদি মজুরি বাড়াতে পারে এই কারণে ব্যয়টা বাড়তে পারে। আবার উৎপাদনের জন্য অপরিহার্য কি? বিদ্যুৎ পানি গ্যাস এই ধরনের উপকরণের দাম বাড়লে ব্যয় বাড়তে পারে। আবার কোনো কারণে যদি পণ্যটার চাহিদা কমে যায় বা পণ্যটার উৎপাদন বন্ধ করে দিতে হয়, তখন যা পাওয়া যাবে বাজারে সেটার ব্যয় বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ যেসব কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে এটাই হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত কারণ। হ্যাঁ, এখন দেখো ব্যয় বৃদ্ধিজনিত কারণটা আমরা গ্রাফে কিভাবে দেখাবো। ব্যয় বৃদ্ধিজনিত কারণটা আমরা গ্রাফে দেখানোর একটু চেষ্টা করি। হ্যাঁ, এখানে দেখো দাম স্তর, এখানে দেখো এগ্রিগেট ইনকাম, হ্যাঁ, প্রাইস লেভেল। এখানে আমরা খেয়াল করো, আমরা যে ব্যয় বৃদ্ধিজনিত যখন দেখাবো তখন যে যোগান রেখাটা রাখবো সেটা স্বল্পকালের জন্য, শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। তাহলে এখানে একটা ডিমান্ড কার্ভ থাকবে, এটা ডিমান্ড কার্ভ, এটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ। হ্যাঁ, এটা প্রথম ভারসাম্য বিন্দু, তাই না? এটা প্রথম ভারসাম্য বিন্দু, এটা E1। ধরো এখানে একইভাবে 50,000 একক উৎপাদন হচ্ছে, এখানে 100 টাকা দাম স্তর। এখন দেখো ব্যয় বাড়লে কি যোগান বাড়বে না যোগান কমবে? বলতো ব্যয় যখন বাড়বে যোগান কমবে। স্যার। যোগান রেখা কোন দিকে যাবে? উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। উপরের দিকে। উপরের দিকে যাবে, তাই না? এখন তাহলে যোগান রেখা গেল, এটা হচ্ছে আমাদের নতুন যোগান রেখা, এখান থেকে এখানে আসলো। এখন ভারসাম্য বিন্দু কোনটা? এটা আমাদের নতুন ভারসাম্য বিন্দু E2। এখানে দাম কি আগের থেকে বেড়েছে না? 150 হলো, উৎপাদন আগের থেকে কমেছে, দামও আগের থেকে বেড়েছে। এই যে ব্যয় বৃদ্ধি করার কারণে যোগান রেখা উপরের দিকে সরে যাচ্ছে, তখন আমাদের যে দাম স্তর বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই দুইটা হচ্ছে মূল কারণ, চাহিদা বৃদ্ধিজনিত কারণ আর একটা হলো ব্যয় বৃদ্ধিজনিত কারণ। হ্যাঁ, এই দুইটা পয়েন্ট তোমার খাতায় থাকতেই হবে। এই দুইটা পয়েন্ট আলাদাভাবেই আসে। চাহিদা বৃদ্ধিজনিত কারণ ব্যাখ্যা করো, ব্যয় বৃদ্ধিজনিত কারণ ব্যাখ্যা করো। আবার দেখো বাজার ব্যবস্থা কাঠামোগত দুর্বলতা। এই যে চোরাচালান হলে কি হয়? তোমার দেশ থেকে চুরি করে অবৈধ পথে অন্য দেশে পণ্য নিয়ে গিয়ে যারা চোরাকারবারি তারা অন্য দেশে বিক্রি করে, তোমার দেশে শর্টেজ হয়, মানে উৎপাদন কমে যায়। উৎপাদন কমলে কি হয়? মুদ্রাস্ফীতি হয়। মজুতদার কি করে? কৃত্রিম সংকট তৈরি করে, বাজারে পণ্য সামগ্রী পাওয়া যায় না, তখন কি হয়? জিনিসপত্রের দাম বেড়ে যায়। হ্যাঁ, এই সিন্ডিকেট মনোপলি এরাও একইভাবে বাজারটাকে প্রভাবিত করে। এইসব কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। জিনিসপত্রের দাম বাড়লে সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি। হ্যাঁ, আর একটা প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ, যে খরা, বন্যা, এসব কারণে যখন জিনিসপত্রের উৎপাদন কমে যাবে, মানে এগুলো আসলে ব্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট, মানে যোগান রেখাকে প্রভাবিত করে। যোগানটা কমিয়ে দিচ্ছে, যোগান রেখা উপরের দিকে সরে যাবে। যোগান রেখা যখন উপরের দিকে সরে যাবে তখন দামের স্তর বাড়বে। এটাই হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত ভিতরেই এই যে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ, এগুলো উৎপাদন কমিয়ে দিচ্ছে, বাজার ব্যবস্থার দুর্বলতা উৎপাদন কমিয়ে দিচ্ছে। তাহলে আমি যদি সামারি করি, চাহিদা বৃদ্ধিজনিত কারণ আমরা অনেকগুলো কারণ পড়েছি। চাহিদা রেখাটা শুধু এখানে খেয়াল রাখবে, যখন চাহিদা বৃদ্ধিজনিত কারণ গ্রাফে দেখাবে তখন লম্ব অক্ষের সমান্তরাল যোগান রেখাটা হবে, এটা একটু মাথায় রাখতে হবে। ব্যয় বৃদ্ধিজনিত কারণ যখন দেখাবে তখন স্বাভাবিক যোগান রেখার আকৃতি দিয়ে তোমরা এটা ব্যাখ্যা করবে। তাহলে আমি আজকে লেসন এখানে শেষ করছি। হ্যাঁ, তোমরা এটা একটু প্র্যাকটিস করবে বাসায়।